নৌকো পাড়া হতে নৌকো দিয়ে পড়ে গেল, কিন্তু কেউ আর বাঁচাতে নামলো না। একটু তো হলো বইয়ের ব্যাকটাউন একটু ভেসেছিল, নৌকায় এতগুলো লোক, এই যে মাঝি আছে তারা কি একটু নামতে হলো না? একটা ছেলে জল দিয়ে জীবন চলে গেল। শ্মশানে মরা পড়াতে আসে, ড্রিঙ্ক করে দুজনের জলে নেমেছিল। তখন গঙ্গাতে এত লোক যেত না, দিয়ে দুজনাই জলে পড়ে গেছিল, মানে ধাক্কাধাক্কি করতে করতে করতে। দিয়ে একজনা চলে এসেছিল, সে তো সাঁতার জানে একটু, আর একজনা তলিয়ে যাচ্ছিল। ওইখানে কেউ ছিল না, তখন আমি নৌকার উপর থেকে লাফ মেরে আমি তাকে হাতটা ধরে নিয়ে চলে আসি। যে গঙ্গাতে যে নতুন ঘাট হয়েছে, সিঁড়ি করেছে, সিঁড়িটা এমনভাবে করেছে, লাস্ট যে সিঁড়িটা আমাদের আছে ধাপ, তারপরে কিন্তু খাল। একটা বাচ্চা সিঁড়িতে আস্তে আস্তে নামতে নামতে হুট করেই খালে পড়ে যায়। তখন ওই মা বাচ্চাকে বাঁচাতে গিয়ে মা জলে পড়ে যায়। আমি পাড় থেকে লাফ মারি, ঢুকে গিয়ে আমি যখন হাত দিয়েছি তলায়, তখন এই হাত দুটো পেয়ে গেছি। তো বললো জলে পড়ে গেলো, জলে পড়ে গেলো। সে পা ধুতেই যাক, এবার সবাই আমাকে ডাকছে, রাজু রাজু রাজু, গঙ্গায় জলে পড়ে গেছে। এবার যতটা দূরে যাচ্ছে শুধু দেখি হাত এরকম এরকম করছে। নৌকার উপরে গিয়ে প্রথমে আমার একটু ভয় লাগছিল, যেখানে খাঁচা আছে, নৌকা থেকে যদি ঝাঁপ মারি, খাঁচাগুলো যদি বাঁশ বেরিয়ে থাকে, তাহলে তো আমার পেটে ঢুকে যাবে। তাও আমি একটু ওই চিন্তা করিনি। দিয়ে আমি যখন এই জলে ঝাঁপ দিলাম, তারপরে সাঁতরে গিয়ে যখন ও দেখলাম তলিয়ে গেছে আর দেখা যাচ্ছে না, শুধু হাতটা দেখে আমি অনুমান করলাম ওইখানে ডুবে গেছে। তখন আমি ওইখানে গিয়ে আমি ডুব মেরে দিয়ে ঘাড়ের এই কলারটা পেয়ে যাই এরকম। আচ্ছা, তো যখন এই বালির বস্তাগুলো, যে বললাম বালির বস্তাগুলো দিয়েছে, তো বালির বস্তাগুলো শ্যাওলা পড়ে গেছে, জলের তলা তো শ্যাওলা পড়বেই। তো যখনই এই বালির বস্তার উপরে সে পা দিয়ে যখন অস্থিরা দিতে গেছে, তার পাটা স্লিপ কাটে, সে জলে পড়ে যায়, সাঁতার যায়। তার যে বন্ধু এসেছিল সঙ্গে, তার 4 চাকা নিয়ে এসেছিল, ওকে বাঁচাতে গিয়েও আবার একটু নামে, ও নেমে গিয়েও ও ডুবে যাচ্ছে। ওদের ড্রাইভার সেটা দেখে আবার ড্রাইভার ঝাঁপ মেরে দেয়। পুরোটার দিকে তাকিয়ে দেখি না 3 জনা। তখন আমি থতমম্ব হয়ে গেছি। হ্যাঁ, আমি যা হবে হোক, জামাটা খুলে সঙ্গে সঙ্গে ঝাঁপ মেরে দিলাম। রাজুদা, তুমি আমাদের কাটোয়ার লোকাল হিরো, বেসিক্যালি মানে সুপার হিরো, নট হিরো, সুপার হিরো। এই সুপার হিরো বলার কারণ তুমিও জানো, আর বাকি যারা দেখছে তারাও জানে। ওরকম আমি বলার কিছু নেই। আগে বলো যে তুমি, আমরা যদি জানি, মানে আমরা সুপার হিরো বলার কারণটা পরে বলছি, বা জানার কারণটা পরে জানছি। তুমি পেশায় চা ব্যবসায়ী। হ্যাঁ, একদম। আমি যদি জানি তুমি খুব ভালো খেলাধুলা করতে, অবশ্যই সেখান থেকে খেলাকে কোনোভাবে বিসর্জন দিতে হয়েছে, দিয়ে সংসারে হাল ধরতে হয়েছে। এইটা যদি একটু বলো যে তোমার জীবনটা এইভাবে কেন শুরু হলো। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি। আচ্ছা, এইচএস পাস। তো আমি যখন ফার্স্ট মানে খেলাধুলা যখন করতাম, দেখতাম সবাই পুলিশের চাকরি বাকরি পাচ্ছে। তো আমি তখন ফার্স্ট মাধ্যমিক পাস করার পরে, 2005-এ মাধ্যমিক পাস করেছিলাম। পাস করার পরে আমি দেখলাম এক্সচেঞ্জ কল পাচ্ছে সবাই। আচ্ছা, তখন 2008। তখন আমি মাঠফাট মানে খুব ভালো করতাম আর কি। আচ্ছা। তো 2008-এ যখন আমি ফার্স্ট এক্সচেঞ্জ কল পাই, তখন বর্ধমানে আমার মাঠ পড়েছিল পুলিশে। আচ্ছা। তো আমি আর আমার একটা বন্ধু ছিল, সমরেশ নাম। তো আমরা গোবিন্দ ফিল্ডে মাঠ করতাম। আচ্ছা। তো গোবিন্দ ফিল্ডে মাঠ করার পর আমি আর সমরেশ ওই 2008-এ এই দুজনাই শুধু মাঠ কমপ্লিট করে, তখন তো রিটেন পরীক্ষা ছিল না, তখন সুতি লেখন ছিল। আচ্ছা, আচ্ছা। মানে স্যাররা যা বলতো সেটা লিখতে হতো, লেখার পরে তারপর ইন্টারভিউ। তো তখন 2008 প্রথম, অতটা মানে চাকরি মানে যে হলো না, কেন হলো না, কি বৃত্তান্ত, অতটা মানে ভেঙে পড়তাম না, অতটা ভাবনি না। প্রথমে গেছি মাঠ ফাট কমপ্লিট করে পুরো চলে এসেছি। ইন্টারভিউ ডেকেছে, গেছি, ইন্টারভিউ প্রশ্ন করেছে। এবার চাকরিটা যে হবে হবে না সেটাও কোনো সিওরিটি ছিল না, সিওরিটি ছিল না, মানে কোনো ইয়ে ছিল না, এক্সপেক্টেড না। মাঠ করলাম, চলে এলাম। তখন তো ফিজিক্যাল ফিটনেসটা খুব টাফ ছিল আর কি, খুব টাফ ছিল। 100 মিটার ছিল, 800 মিটার ছিল, 15 ফুট লং জাম্প ছিল। তারপরে এখন মাঠটা কমিয়ে দিয়ে শুধু 1600 করে দিয়ে রিটেন পরীক্ষা করেছে। তারপরে 2009-এ খড়গপুরে গিয়ে আরপিএফ মাঠ করে এলাম। আচ্ছা। খড়গপুরে গিয়ে আমাদের এই পানোয়ার থেকে প্রায় 3 থেকে 4 জনে গেলাম, আমরা 2 জনে শুধু মাঠ করে এসেছিলাম খড়গপুর থেকে। তখন ভেবেছিলাম যে না, হয়তো এটা হবে। আবার তখন তো ইংলিশে পরীক্ষা ছিল, তখন তো বেঙ্গলে কোনো কিছু ছিল না, তো ইংলিশে যথারীতি ততটা ভালো ছিলাম না, যার জন্য পরীক্ষাটা কোয়ালিফাইড করতে পারিনি। তো 2011-তে যখন নতুন সরকার এলো, তখন আবার ফর্ম ফিল আপ করলাম। তখন 90 নম্বর রিটেন পরীক্ষা, 10 নম্বর হচ্ছে ইন্টারভিউ। আচ্ছা। তো মাঠ পড়েছিল দুর্গাপুরে, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান আর্মি মাঠে দুর্গাপুরে। তো 6.5 মিনিটে 1600, খুব সুন্দর মাঠ করে এলাম।
পরীক্ষাও খুব ভালো দিলাম, পরীক্ষায় কোয়ালিফাইড হলো। এমনকি বর্ধমান ডিস্ট্রিক্টে কতগুলো ছেলে পাশ করেছিল 2011, সেটা লিস্টও কাটোয়া থানায় দিয়ে দিয়েছিল। 528টা ছেলে আমরা ইন্টারভিউর ঘর পর্যন্ত গেছিলাম। আচ্ছা। তখন ভ্যাকান্সি খুব কম ছিল, এখন যেরকম 10,000 7,000, তখন ওই হয়তো 200-400 হ্যাঁ এরকম থাকবে। 700-800 এরকম ছিল। বর্ধমান থেকে, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে তখন এই 198টা না 200টা এরকম নিল। আচ্ছা। আমরা রিজার্ভে পড়ে গেলাম। দিয়ে আবার 2013-তে আবগারি মাঠ করে এলাম। আচ্ছা। সেটাও পরীক্ষা দিলাম। দিয়ে আর মাঝে মাঝে খেলতাম, ক্রিকেট খেলতাম মাঠে খুব। আজ পর্যন্ত মাঠে আমি যেখানে গেছি, আমার ফ্রেন্ড সার্কেলে জিজ্ঞাসা করবে আজ পর্যন্ত কোনো দিন কোনো মাঠ থেকে আমি মানে মাঠ কমপ্লিট করে এসেছি। আচ্ছা। বাড়িতে কাগজে ভর্তি, সব আমি দেখাতেও পারবো। যাই হোক, বয়স এজ চলে গেল। তারপরে আস্তে আস্তে আমার কাকা যে ছিল, ভালো নাম হচ্ছে প্রফুল্ল সরকার, ডাকনাম কেতন, কাটাসরে সবাই চিনে। চায়ের দোকান ছিল। এবার কাকার সাথে থেকে থেকে বাজার করে গঙ্গার পাড়ে যে চায়ের দোকানটা, কেতন কাকা গঙ্গার ধারে যে চায়ের দোকান, হ্যাঁ। দিয়ে কাকা যথারীতি হঠাৎ কাকা শরীর খারাপ হয় 2014 লাস্টে। দিয়ে কাকার মানে ডাক্তার লাস্টে বলল যে এরকম হয়তো ব্লাড ক্যান্সার হয়েছে কিংবা কিছু। তো কাকার আমরা আরজি করে ভর্তি করেছিলাম, কাকার বাঁচাতে পারলাম না। দিয়ে কাকার দোকানে থেকে 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 সবাই 5টা লোক আমার সাথে পরিচয়, চিনলো, জানলো যে এটা কেতনের ভাইপো কিংবা কি বৃত্তান্ত। তারপরে কাকা মারা যাওয়ার পরে দেখলাম যে না, কিছু তো একটা করতে হবে। তখন পাশে আমি চায়ের দোকানটা করলাম। আচ্ছা, মানে তোমার 2015 থেকে শুরু চায়ের দোকান। তার আগে আমার কাকুর সাথে আর কি যথারীতি হেল্প সবসময় করে গেছি। কাকু কোথাও গেল কি বাজারে গেল, কোথাও ঘুরতে গেল, দোকান আমি চালাতাম তখন। ওই করে করে কাকার থেকে 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 এক্সপিরিয়েন্স অটোমেটিক চলে এসেছিলো যে কাকা কীভাবে করে কি না করে। সে হয়তো সে আমার কাছে আজকে নেই, কিন্তু তাকে আমি খুব মিস করি। তার হাত ধরেই তোমার ব্যবসা শুরু। আমরা বেসিক্যালি সুপার হিরো হিসাবে যাদের জানি, তারা মানুষদের প্রাণ বাঁচে বেসিক্যালি। আর আমাদের কাটোয়া সুপার হিরো সে তুমি, কারণ তুমি আজ পর্যন্ত যত মানুষের জীবন বাঁচিয়েছ, এটা কম কৃতিত্ব নয়। গঙ্গায় আর বর্তমানে গঙ্গায় পড়ে যাওয়া মৃতর সংখ্যাটা অনেক বেড়েছে। হ্যাঁ, আগের থেকে অনেক বেড়েছে। কারণ আমাদের কাটোয়ায় রিসেন্ট হয়তো 1-2 মাসে 10-12 জন তো মারাই গেছে বা নিখোঁজ হয়েছে। ইভেন রিসেন্ট কদিন আগে নবদ্বীপের একটা ঘটনা হলো যে 2টো বাচ্চা নবদ্বীপে হয়েছে, কালনা হয়েছে, তারপর শান্তিপুরে কোথায় আমি দেখলাম হয়েছে। সংখ্যা বাড়ছে। কিন্তু তার মধ্যে দিয়ে যেমন রিসেন্ট কাটোয়া যে ঘটনাটা বেশ ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে যে নৌকো পাড়া হতে নৌকো দিয়ে পড়ে গেল এবং সবাই দেখলো যে বাচ্চাটা, এবং তার ভিডিও রেকর্ড হয়েছে যে বাচ্চাটা পড়ে যাচ্ছে, কিন্তু কেউ আর বাচ্চাতে নামলো না। সেখানে আমি বলবো যে নৌকায় এত মানুষ ছিল, কেউ সাঁতার জানে না। একটা ছেলে বইয়ের ব্যাগ নিয়ে দেখলাম আমি, একটু তো হলো বইয়ের ব্যাগটা একটু ভেসেছিল, সে 1 সেকেন্ড হোক কি 2 সেকেন্ড হোক কি 5 মিনিট হোক কি 3 মিনিট হোক ছিল তো। তাই নৌকায় এতগুলো লোক, এই যে মাঝি আছে, তারা কি একটু নামতে হলো না, একটা ছেলে জল জিন্ত জীবন চলে গেল। এবার এই সাহসটা অনেকের হয় না। তাহলে আমার কাছে কথা এটাই, নৌকায় যারা ডিউটি করছে তারা সাঁতার যদি না জানে, তাদের ডিউটি কেন করাচ্ছে? ঠিক। আমার কাছে কথা, নৌকায় যারা চালক, নৌকা যারা চালাচ্ছে, তাদের সাঁতার জানতে হবে 1 নম্বর কথা। সাঁতার না জেনে নৌকায় কোনো ডিউটি দেওয়া যাবে না। ঠিক, উচিত। মানুষের যে কোনো মুহূর্তে বিপদ আপদ হতেই পারে, যে কোনো মুহূর্তে হতেই পারে। তখন সে যদি সাঁতার জানে কিংবা তার যদি সাহস থাকে, সে অবশ্যই মানুষকে হেল্প করবে। ঠিকই তাই। আমি ইভেন্ট শুনেছি যে নৌকায় যারা মাঝি, আমাদের বল্লভপাড়া ঘাট মাঝিরা অনেক সময় ড্রিঙ্ক করে থাকে। আমি শুনেছি এবং কি আমার চোখেও দেখেছি আমি। আচ্ছা। সেইগুলো আমাদের ঘাটের যে মালিক থাকে কি প্রশাসন আছে, পৌরসভার লোক আছে, এগুলো দেখতে হবে। এই নয় যে আমার বাইকটা নৌকায় তুলে দিল, দাদা 10 টাকা দিন, সেটা আমি দেবো। তুমি হেল্প করছো, আমি তোমাকে দেবো। কিন্তু এই নয় যে একটা ছেলে পড়ে যাবে, তাকে আমি তুলবো না, সেটা তো হবে না। তার সেফটিটা কোথায়? নৌকার মধ্যে বাচ্চা থাকে, সব রকমের লোক ওঠে। অনেক আছে বাচ্চা কোলে করে নিয়ে, হসপিটাল থেকে কোলে করে নিয়ে ডাক্তার দেখিয়ে বাচ্চা নৌকায় ওঠে। অনেক সময় কি হয়, পাড়ে গিয়ে ধাক্কা লাগে নৌকায়, সেখান থেকে ছিটকি পড়ে যেতে পারে। তাহলে আমরা সেইভাবে নৌকার মধ্যে যারা সাঁতার জানে, নৌকা চালক, নিশ্চয়ই 2-3টে ব্যক্তি থাকে, নিঃসন্দেহে থাকে। কেউ নৌকার হাল ধরে, কেউ দড়ি দিয়ে বাঁধে, কেউ নৌকা ঠেলে দেয়, 3টে ব্যক্তি থাকে। তার মধ্যে কেউ সাঁতার জানে না?
তাদের সাহসটা হলো না কেন? এটা আমার কাছে প্রশ্ন। সাহসটা হলো না কেন, এটা যেমন তোমার প্রশ্ন, এটা আমাদের সবারই প্রশ্ন ছিল বা আছে। তুমি যখন প্রথমবার এই সাহসটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলে কাউকে বাঁচানোর জন্য, তার অভিজ্ঞতাটা কেমন না, ছিল? আমি যখন আমি ফার্স্ট বলি আর কি, যখন ওই শ্মশানে মরা পোড়াতে আসে, ড্রিঙ্ক করে দুজনে জলে নেমেছিল। আচ্ছা, মানে এটা তোমার প্রথম অভিজ্ঞতা? প্রথম। আচ্ছা, তখন গঙ্গাতে এত লোক যেত না। তখন কি তোমার চায়ের দোকানটা ছিল ওখানে? হ্যাঁ, চায়ের দোকান ছিল ওই 2018 এরকম। আচ্ছা, মানে ওইটা তোমার প্রথম? 18-19 এরকম, মানে প্রথম মানুষ হ্যাঁ। বাঁচানোর প্রথম? 18-19। আচ্ছা, দিয়ে দুজনাই মানে জলে পড়ে গেছিল, মানে ধাক্কাধাক্কি করতে করতে করতে। দিয়ে একজনা চলে এসেছিল, সে তো সাঁতার জানে একটু, আর একজনা তলিয়ে যাচ্ছিল। ওটা কি দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলা ওটা। আচ্ছা, তখন আমি ওইখানে কেউ ছিল না, তখন আমি, আমাদের একটা ছোট নৌকা ছিল, নৌকার উপর থেকে লাফ মেরে আমি তাকে হাতটা ধরে নিয়ে চলে আসি। মানে তুমি নৌকো দিয়ে পুরো গঙ্গায় ঝাঁপ মেরেছিলে? হ্যাঁ, গঙ্গায় নৌকা থেকে ঝাঁপ মেরেছিলাম। তখন মাথায় কি এসেছিল, মানে এই যে তুমি সাহসের কথা বলছো, হ্যাঁ, তখন আমি না, সে মানে বাঁচাতে হবে? সে মদ খেয়েছে কি না খেয়েছে সেটা আমি তখন জানি না। না, বাট তোমাকে বাঁচাতে হ্যাঁ, হবে, বাঁচাতে পড়ছে, হবে। হ্যাঁ, ঝাঁপ বাঁচাতে করতে হবে। তখন আমি নৌকা থেকে লাফ তুমি দিই। সাঁতার কি জানতে তার আগে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে সাঁতার ছোটবেলা জানি, থেকে, হ্যাঁ, ছোটবেলা থেকে বাড়ি? একদম। আমাদের বাড়ি গঙ্গার ধারেই ছিল, গঙ্গায় আমরা মানুষ, গঙ্গায় আমরা সাঁতার শিখেছি। একদম। তো তখন ওই ফার্স্ট আমি ওই লোকটাকে তুলে আমি দুটো চড়ও মেরেছিলাম। যে মদ খেয়ে গঙ্গায় ইয়ে করা, এখনই কিছু হলে কী হতো, তাদের যে লোকজন ছিল পারিবারিক, আপনারা মদ খেয়ে গ্রাম থেকে এসে মদ খেয়েছে, এই মদ খেয়ে গঙ্গায় নামছেন, গঙ্গার অবস্থা জানেন? গঙ্গা তখন ভরা আমি ছিল? তখন মানে প্রচণ্ড রেগে গেছিলাম যে এই যে একটা যদি কিছু হতো। গঙ্গা কি তখন ভরা ছিল? না, এখনকার মতোই? খুব ভরা ছিল না। আচ্ছা, এখন থেকে একটু বেশি হবে? মোটামুটি মিডিয়াম ছিল। আচ্ছা, আচ্ছা। এখনকার থেকে বেশি ছিল বেশি জল। ছিল, হুম। দিয়ে আমি তাদেরও প্রচণ্ড অপমান করলাম, মানে মানে কথায় কি বলে, মুখ দিয়ে গালাগালও বেরিয়ে গেল যে আপনারা, হ্যাঁ, আপনারা এরকম করছেন, যে এখন যদি কিছুটা হতো। এটা হচ্ছে ফার্স্ট আমার। তারপর আমার ওই 2019, হ্যাঁ, লকডাউনের, হ্যাঁ, তখন বিধিনিষেধ ছিল। আচ্ছা, বিধিনিষেধ, মানে লকডাউন? হ্যাঁ, বিধিনিষেধ। তখন ওই এটা তোমার দ্বিতীয় অভিজ্ঞতা? হ্যাঁ। Okay. তো বিশ্বকর্মা পুজোয় স্নান করতে এসেছিলো আর কি, বর্ধমান থেকে। এখনও নাম্বার আছে, আমি মাঝখানে দুবার ফোন করেছিলাম, আমাকে যেতেও বলেছে বাড়িতে। আচ্ছা, আচ্ছা। তো আমি যাইনি এখনও, বলেছে কোনো অসুবিধা হলে যেও। তো তখন আমাদের জলটা অনেকটাই ছিল, সিঁড়ি, যে গঙ্গাধারে যে নতুন ঘাট হয়েছে, সিঁড়ি করেছে, সিঁড়িটা এমনভাবে করেছে, সে পৌরসভা ডিপার্টমেন্টের যেই লোকই হোক, কন্ট্রাক্টর যেই আইবি হোক, সিঁড়িটা যখন করার পরে লাস্ট যে সিঁড়িটা আমাদের আছে ধাপ, তারপরে কিন্তু খাল, পুরো খাল? পুরো খাল, হ্যাঁ, অনেকটা। মানে নামলেই ঢুকে যাবে। তখন কি করে, একটা বাচ্চা সিঁড়িতে আস্তে আস্তে নামতে নামতে হুট করেই খালে পড়ে যায়, বাচ্চা? সিঁড়ি তো শেষ। তখন ওই মা বাচ্চাকে বাঁচাতে গিয়ে মা জলে পড়ে যায়। এবার তখন বাজে হচ্ছে প্রায় 12:30 দুপুরে। তো আমি, সবাই চিল্লাচ্ছে জলে পড়ে, এবার সাঁতারে হয়তো অনেকে জানে, এবার গঙ্গায় ভরা জল, তখন বিশ্বকর্মা পুজোর সময় জল ছেড়েছে। দেখে যারা সাঁতার জানে সবাই তো নামতে সাহস পায় না। তো আমি দেখি সব দেখছে, তো মহিলাটা কোনো রকমে হাতের এই আঙুল দেখা যাচ্ছে, দেখতে হুট করে দেখি নেই। তখন আমি ডাঙা থেকে অনেকটা, আমরা তো যখন মাঠে খেলাধুলা করতাম প্রায় 15 ফুট 16 ফুট লঞ্চ জাম্প মারতাম। আচ্ছা, পরীক্ষায় যখন আমরা দিতে গেছিলাম আর কি। তো আমি যথারীতি সেই স্টাইলে, যাই হোক, আমি পাড় থেকে লাফ মারি। আচ্ছা, লাফ মেরে গিয়ে অনেকটা দূরে গিয়ে মেয়েটা যখন ঢুকে গেছে, এবার আমার বডি তো ভারী, আমিও ঢুকে গেছি। ঢুকে গিয়ে আমি যখন হাত দিয়েছি তলায়, তখন এই হাত দুটো পেয়ে গেছিলাম। আচ্ছা। এবার আমরা জলে যখন, এটা আমার অভিজ্ঞতা, আর কার আছে কিনা জানি না, জলে একটা প্রেশার হয়, মানে সেটা নিজের কায়দাতে আর কি। তো আমি যখন ছেলেটা অনেকটা ডিস্টেন্সে ছিল না, আমি হাত দুটো ধরে পায়ের জলে চারি দিই। আচ্ছা, মানে চাপ দিই, জলে একটা প্রেশার চাপ দিই, যেরকম জলে নৌকায় বৈঠায় দিয়ে যেরকম চাপ দিয়ে নৌকা এগিয়ে নেয়, ওইরকম আমি পায়ে চাপ দিয়েছিলাম। আচ্ছা, পায়ে চাপ দিয়ে আমি মেয়েটাকে কাছে নিয়ে এসেছিলাম। বাচ্চাটাকে মা তুলে ফেলেছিল তখন। ও আচ্ছা, আচ্ছা। বাচ্চাটাকে মা তুলতে গিয়ে মা চলে গেছিল। আচ্ছা, মানে বাচ্চা সেভ হয়ে গেছে? হ্যাঁ, বাচ্চা সেভ হয়ে গেছিল। আর লোকজন ছিল তখন, বাচ্চাটাকে ধরে নিয়েছিল, কিন্তু মাটাকে আর কেউ ধরতে পারেনি। মা গভীর জলে চলে গেছিল। তারপরে তাকে তুলে আনলাম ওই পায়ে চারি দিয়ে, নৌকায় যেরকম বইটায় চারি দেয় ওরকম পায়ে দিয়ে, হাতটা ধরে পায়ে চারি দিয়ে ঘাট পর্যন্ত এসছো? মানে নিয়ে এসছি। তারপরে কি, মানে তারপরে কি ছিল? তারপরে
যাই হোক, না ওই তুমি যখন আনলে তারপর তো উনি তো জল খেয়ে প্রায় প্যাকড আপ ছিল। উনি জল খেয়ে নিয়েছিল। আচ্ছা। উনি জল খেয়ে বমিটাও করেছিল মনে হয়, হ্যাঁ। মানে পুরো অজ্ঞান হয়ে যায়নি, জল খেয়ে বমি করেছিল। বাড়ির আরও ফ্যামিলির লোক ছিল, হ্যাঁ। তারা ডাঙায় তুলে মাথা ফাথা মুছিয়ে দিয়ে আমি আবার ডাকলাম যে আসুন চা খান, একটু বসে আমার দোকানের সামনে বসালাম, চা খালাম, চা খেলো, বললো মিষ্টি ফিষ্টি খেতে। আমি বললাম না, মিষ্টি ফিষ্টি কিছু খাওয়াতে হবে না, আপনি ভালো আছেন তো, এটাই বললাম আর কি। যে কোনো যদি অসুবিধা হয় আমাদের এখানে হসপিটাল আছে, তো দেখিয়ে আনতে পারি। তো বললো না, কোনো এখন অসুবিধা হচ্ছে না, তো তুমি কি খাবে বললাম, বললাম কিচ্ছু না, আপনি চা খান, আমি খাওয়াচ্ছি। এই তো আমার এটা দ্বিতীয় আর কি। এই অনুভূতিগুলো কেমন, মানে একটা মানুষ সে চলেই যাচ্ছিল, অ্যাটলিস্ট সে একদম শেষ প্রান্তে ছিল জীবনে, হ্যাঁ। সেখান থেকে তাকে যখন বাঁচিয়ে আনো, অ্যাটলিস্ট রাতের ঘুমটা কতটা শান্তিতে হয়। আমি তখন মানে যখন বাঁচিয়ে আনার পর আমার সত্যি খুব ভালো লাগে আর কি, খুব ভালো লাগে। বাড়িতে ছুটে গিয়ে মাথা মাথা মুছে বাড়িতে এসে বলে, কী আবার জামা প্যান্ট ভেজা কেন তোর? আচ্ছা, এরকম গঙ্গায় মা একজনে পড়ে গেছিলো, বলছি কী বলিস, তোর কিছু হয়নি তো? আচ্ছা না না, আমার কী হবে, আমার কিছু হবে না। তুমি যখন গঙ্গায় ঝাঁপ দাও তখন মানে ভয় লাগে, মানে কখনো আতঙ্কিত হও বা এরকম? না, সেরকম কিছু মনে হয় না। কাউকে বাঁচাতে না, গিয়ে না, না, না। তোমার মনে হচ্ছে তুমিও তলিয়ে যাচ্ছ, এরকম না, কিছু হয়েছে? না, সেরকম কিছু আমার মনে হয় না, আজ পর্যন্ত কোনোদিন হয়নি। আর আশা করি ওইটা আমার মধ্যে নেই। এই যে তারপরে আর একটা ঘটনা ঘটলো, যেটা হচ্ছে 2022-23 হবে হয়তো, সন্ধ্যার সময়, এটা আবার সন্ধ্যা, তখন 7টা বাজে, শীতকাল। তো বললো জলে পড়ে গেলো, জলে পড়ে গেলো, সে পা ধুতেই যাক আর যাই তুমি যাক। তখন দোকানে? আমি তখন দোকানে। এবার সবাই জানে গঙ্গাধর আমি এরকম বাঁচিয়েছি। হ্যাঁ। এবার সবাই আমাকে ডাকছে, রাজু রাজু রাজু, গঙ্গায় জলে পড়ে গেছে, 500 মিটার দূর হবে, চলে গেছে। তো তখন আমার মাথায় একটা খেয়াল ছিল না যে আমিও শীতের উলিকটের গেঞ্জিটা পরে আছি। এবার যতটা দূরে যাচ্ছে শুধু দেখি হাত এরকম এরকম করছে, দিয়ে আমি নৌকায় থেকে, ওইখানে একটা কোষা নৌকা থাকে আমাদের এখানে, নৌকার উপরে গিয়ে প্রথমে আমার একটু ভয় লাগছিল, যেখানে খাঁচা আছে, নৌকা থেকে যদি ঝাঁপ মারি, খাঁচা কোনো যদি বাঁশ বেরিয়ে থাকে তাহলে তো আমার পেটে ঢুকে যাবে। তাও আমি ওই চিন্তা করিনি। সবাই আমাকে পরে বলছে এখানে খাঁচা ছিল রে রাজু, আমার খাঁচা ফাঁচা মনে থাকে না। দিয়ে আমি যখন এই জলে ঝাঁপ দিলাম, ঝাঁপ দিয়ে যখন আমি দুটো মানে একটু সাঁতার কাটলাম বলে না, শরীর ভারী হয়ে গেল, সালা কী হলো। তখন আমি তখন উলিকটে গেঞ্জি পরেছি, তো তখন আমি ডুব দিয়ে অবস্থা উলিকটের গেঞ্জিটা খুলে কোমরে বাঁধি। আচ্ছা, ওই অবস্থাতেই? ওই অবস্থায় ডুব দিয়ে কোমরে বেঁধে নিই। তারপরে সাঁতরে গিয়ে যখন ও দেখলাম তলিয়ে গেছে আর দেখা যাচ্ছে না, কোথায় কোথায় লাইট নেই তো, অনেকটা, কত মিটার সেটা বলতে পারি না, কিন্তু অনেকটা, আর দেখা যাচ্ছে না। আমি যেখানে দেখলাম যে হাতটা কোনো রকমই দেখা যাচ্ছে, মাথার চুলও দেখা যাচ্ছে না, শুধু হাতটা দেখে আমি অনুমান করলাম ওইখানে ডুবে গেছে। তখন আমি ওইখানে গিয়ে আমি ডুব মেরে দিয়ে ঘাড়ের এই কলারটা পেয়ে যাই এরকম। আচ্ছা। ও তখন জলকে সেন্সলেস হয়ে গেছিল। তখন আমি যাই হোক জলের তলা দিয়ে গিয়ে আমি টেনে নিয়ে এসেছি, যেরকম একটা নৌকা কিংবা কোনো কিছু টেনে নিয়ে আসে মানুষ, আমি ওইভাবে জলের তলা দিয়ে তাকে টেনে নিয়ে এসেছি। কিন্তু একবার করে আমার কি মনে হলো যে আমি তাকে একবার ওপরে তুলি, অন্তত একবার তো নিশ্চয়টা নিতে পারবে, তাহলে তো জলের তলা দিয়ে চলে ওকে নিয়ে আসলে আমি না, আমার মাথা উপর আছে, ওর কি হবে। তো আমি দুবার উপরে তুলছিলাম আর টেনে নিয়ে এসেছিলাম। তারপরে কাছে আসে, তখন একদম সেন্সলেস হয়ে গেছিলো, পুরো অজ্ঞান। আমরা ভেবেছিলাম মরে গেছে হয়তো। ডাঙায় তুলে পেটে ওইখানে লোকজন ছিল, পেটে চাপ দিয়ে জল বার করলো, অনেকে মুখের মধ্যে ফু দিল, আর দিল, সব কিছু করলো। তারপর ফুট করে একটা মানে আওয়াজ হলো ভিতর থেকে, সঙ্গে সঙ্গে টোটো করে হসপিটাল। বেঁচে গেছিল? হ্যাঁ, অক্সিজেন দিয়ে সেই দাদা কাটোয় বাড়ি, আমাকে খুব ভালোবাসে, বাড়ি যেতে বলেছিল, বাড়িও গেছিলাম, আমার দোকানেও আসে, তার বাবা সত্যি মানে খুব মানে ভালো আর কি। এই তো এই শনিবারে এসেছিলো চা খেতে, দিয়ে তার বাবা জেঠু, মানে যেটুকু আমাকে আদর আপ্যায়ন ভালোবেসে আর কি। তো আমি বলছি আমার কিচ্ছু লাগবে না, আপনি আশীর্বাদ করবেন, এটাই যথেষ্ট আমার কাছে। তুমি বললে যে তলিয়ে যাচ্ছিল মানুষ, মানে গঙ্গায় না অনেকের বিষয়টা ক্লিয়ার থাকে না। আমার কাছে যেমন ব্যাপারটা ক্লিয়ার নেই, যে মানুষ যখন ডোবে তখন পুরো নিচেও চলে যায়। তো এবার দেখা যায় যে আমাদের এখানে যখন ডুবে যায়, সেটা গিয়ে 1 দিন বা 2 দিন পর গিয়ে আমাদের মেমারি ঘাটে, মাটিয়ারি ঘাটে ভেসে ওঠে। অ্যাকচুয়ালি যেখানে ডোবে কি সেখানেই তলিয়ে যায়, নাকি স্রোতে ভাসিয়ে নিয়ে যায়? না, প্রথমে আমার মানে আমি যতদূর জানি যে লোকও তো দেখে, যেখানে ডোবে তার সেও তো বাঁচার চেষ্টা করে। তখন সে আস্তে 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 এক ধাপ থেকে আর এক ধাপ, আর এক ধাপ থেকে আর এক ধাপ, সে দূরে চলে যায় কি সাইডে চলে, সে গভীরে বাঁচার চেষ্টা করে। আচ্ছা। সে যখন জলের তলায় জল খেতে খেতে যখন একদম জলের তলায় চলে যায়, তখন সে
তখন তো জলের তলায় কে সেটা তো আমরা জানি না। না। তখন এইটুকু আমরা জানি যে কোনো কিছু যদি সে যদি সংক্রান্ত জল কম থাকে, হ্যাঁ। কি তার কাছে যদি মানে গভীরতা প্রচুর থাকে, সে যদি ওইখানে কোনো কিছু, কোনো বাঁশ কিংবা পাথর কিংবা নেট কোনো কিছু যদি ওর হাতের কাছে যদি চলে আসে, ও আটকে যায়। আটকে ধরে রাখে। আচ্ছা, ওই অবস্থাতে। হ্যাঁ, ওই অবস্থাতেই। এমন কোনো মুহূর্ত গেছে যে তুমি বাঁচানোর চেষ্টা করেছো কিন্তু বাঁচাতে পারো না? না, সেরকম আমার এখনো আমার মধ্যে এখন আমি যে কটাকে নেমেছি, হ্যাঁ। যে কটাকে দেখেছি ভগবানের আশীর্বাদে, সে কটাকে আমি তুলতে পেরেছি। তুলতে পেরেছো, মানে বাঁচিয়ে এনেছো। হ্যাঁ, বাঁচিয়ে এনেছি। এই আমার ওই দিশারি ক্লাবের ওইখানে ঘটনায় যে বাচ্চাটা স্কুলের, ওরা পড়তে গেছিলো, আমি আধ ঘন্টা পরে খবর পেয়েছি, আধ ঘন্টা পরে। তখন বললো কে ডুবে গেছে, ডুবে গেছে। গিয়ে এত বড় গঙ্গা কোথায় খুঁজবো তাকে? ডুবুরি যারা আছে তারাই খুঁজে পাচ্ছে না। যে রিসেন্ট যে ঘটনাটা হ্যাঁ, ঘটলো। যেটা হলো, তো তাও আমাকে বললো, অনেকজনে রিকোয়েস্ট করলো যেখানে বাচ্চা, ওইটা অ্যাকচুয়ালি ঘাট নয়, ওটা অ্যাকচুয়ালি ঘাট নয়। এবার বাচ্চারা, ছোট ছেলে, তারা ভয়ও তো তাদের যে না ওইখানে চান করবো না, লুকিয়ে অন্য জায়গায় চান করবো। সেই ভয়গুলো নেই বলো এখন? হ্যাঁ, না, সেই ভয়গুলো এখন নেই। হয়তো এরকম হতে পারে যে না সবার সামনে চান করবো না, লোকে দেখবে, কি বাড়ির লোক দেখবে, কি বাবার বন্ধু দেখবে, কি বন্ধুর বাবা দেখবে। তো সেই কারণে আমার মনে হয় ওই ছেলে দুটো ওই যেখানে, মানে সেটা ঘাট নয় অ্যাকচুয়ালি, তো ওইখানে লুকিয়ে ওরা স্নান করতে গেছিলো। কিংবা হয়তো একজন তার মধ্যে সাঁতার জানে, যে চল আমরা চান করি, আমি সাঁতার তো জানি, তো চল সাঁতার শিখিয়ে দেবো। তো সেইখানে যে ছেলেটা ডুবে যায়, তো আমি আধ ঘন্টা পরে খবর পাই। তো খবর পাওয়ার পরে সবাই তো ডাঙায় কে নামবে জলে, তো আমাকে বললো যে ওইখানকার সিনিয়র কিছু কাকুরা, যে রাজু একবার তুই নেমে দেখ। তো আমি সত্যি কথা বলবো, গঙ্গায় আমি স্নান করা বন্ধ করে দিয়েছি অনেক দিন। তারও পিছনে কিছু কারণ আছে। কী কারণ? অ্যাকচুয়ালি যখন আমরা গঙ্গায় আগে স্নান করতাম, তখনকার ঘাট আর এখনকার ঘাট মানে আকাশ পাতাল পার্থক্য। বললো আমাকে, আমি হাতের বালাটা খুলে নিলাম, আংটিগুলো খুলে রাখলাম, কেন জলে নামলে যখন ডুব দেবো আর কি, তখন কোথাও যদি কিছু নেট কিংবা কিছু থাকে না, তখন আমার বিপদ হয়ে যাবে, এটা আটকে যেতে পারে। মানে যারা নামে তাদের ব্যাপারে সাবধান থাকা উচিত। তো আমি এইটা খুলে নিয়ে পুরো একদম আমার যা ছিল গলার চেনটা খুলে আমি একটা ভাইকে বললাম ধর। তো আমি নামলাম, নামার পরে যখন ফার্স্ট আমি ডুবটা দিলাম, যে আমি বললাম কোথায় পড়ে যাবে, সঠিক যতই বলে এইখানে এইখানে, আমি নিজে চোখে দেখিনি, আমি কোথায় ডুববো, কোথায় খুঁজবো। তাও ওরা বললো, আমি নামলাম। তো মোটামুটি অনেক ফুট, মানে প্রায় আমার দম শেষ হয়ে গেছিলো প্রায়, এতটা নিচে? এতটা নিচে। কিন্তু পুরো আমি অ্যাকচুয়ালি আমাদের খোঁজার সিস্টেম হচ্ছে যে কোনো জায়গায় হাত দিয়ে নয়, কিন্তু তবে মানে আমি যেটা জানি যে অনেক সময় যারা ডুবুরি যারা কাছে পিঠে যারা গঙ্গা যারা পড়ে যায়, যে এইখানে পড়েছে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে আগে জলে নামে না। প্রথমে কোনো নৌকা নিয়ে এসে বড় কয়েক ফুট বাঁশ কিংবা কোনো কিছু, ওরা তখন এই জলে মাটির লেয়ারটা কতটা আছে জায়গায় জায়গায়, হ্যাঁ ভেবে নেয়, খোঁচা মারে। বডি যখনই থাকে, বডির উপরে খোঁচা মারলে কিন্তু বাম্পস খাবে লগাটা, যে কোনো বাঁশের লাগে। ঠিক ঠিক। তো যথারীতি আমি যখন নামলাম, নেমে সোজাই আমি জলের তলায় গেলাম, যে পা দিয়ে খুঁজবো, আমি পা দিয়ে প্রথমে পা দিয়ে, পায়ে যদি বাজে নেক্সট টাইম উঠে আবার ডুব দিয়ে গিয়ে যদি তখন তুলে নিয়ে আসবো, কিন্তু প্রথমে তো হাত দিয়ে খুঁজবো কেন। তো আমি যখন পা দিয়ে দিয়ে গেলাম, কোথাও কিচ্ছু নেই, বোল্ডার নেই, পুরো একদম প্লেন, মানে সব মানে প্রায় 98 2000 সালের কথা বলছি আমি। আমার ডেট অফ বার্থ 4/12/86। তো 98 সালে কি 2000 সালে এরকম হবে, যখন গঙ্গা বাঁধিয়েছিল, তখন ওই নেট করতো কি, নেটেরও প্রথমে নেট পাততো, তারপরে বোল্ডার, তারপরে আবার নেট। সেই মানে আমরা দেখেছি পাটি সাপটা যেরকম হয়, ঠিক ওই রকম করে রোল করতো, রোল করে টেনে দিত, তখন গঙ্গা এরকমভাবে বাঁধিয়েছে। আর রিসেন্টলি আমি দেখলাম ওইরকম কোনো সিস্টেম নেই, কিছু বালির বস্তা জায়গায় জায়গায় ফেলে দিয়েছে, আর ওই ফুটবল যেরকম হয় নেটের মধ্যে বল ভরে, ওই 4-5টা বলের ভরে জায়গায় জায়গায় দেখি ফেলছে, জায়গায় জায়গায়। তাহলে সেটা তো দুদিন পরে পলি জমে সেটা ঢেকে যাবে, কি নেটে জং ধরে গেলেই তো, নেটটা খুলে গেলেই তো বললাগুলো সব বেরিয়ে চলে যাবে, পাথরের তলায় চলে যাবে। তুমি এই কারণে জলে এখন নামো না? নামি না, ড্রেনের জল নামে, এখন স্নান করি না, 1 নম্বর কথা। ড্রেনের জল নামে, জল পরিষ্কার নয়। আগের দিনের কথা শুনেছি, আমাদের যখন গঙ্গাধারে বাড়ি ছিল, তখন মা ওই গঙ্গার জল দিয়েও ভাত রান্না করতো। সেটা নিয়ার অ্যাবাউট 30 বছর আগের কথা। হ্যাঁ, তখন আমরা ছোট।
মা বলতো তখন গঙ্গার জল ফ্রেশ মানে চকচক করতো আয়নার মতো, যে এত সুন্দর ভাত হতো। তারপরে আমি এমনি গঙ্গার জলে স্নান করা বন্ধ করে দিলাম, ওই ড্রেনের জলটা নামতো, প্রচণ্ড নোংরা হতো, সেই কারণে গঙ্গায় স্নান করা বন্ধ করে দিলাম। গঙ্গা দূষণ আগের থেকে অনেক বেড়েছে। হ্যাঁ, এখন জল দূষণ মানে কি, একবার আমরা বন্ধু মিলে চল ওপারে যাব, আগে প্রতি সপ্তাহে আমাদের টার্গেট ছিল যে আমরা ওপারে যাব, ওপারে কি কাকড় খাবো, বাদাম খাবো, সাঁতরে যাবো, হ্যাঁ সাঁতরে যাবো। তো আমরা 3, 4 জন 5 জন সব আমাদের বন্ধু বান্ধব ছিল পাড়ারই, তো আমরা যেতাম সাঁতরিয়ে। তো অনেকটা ডিস্টেন্স গিয়ে উঠতাম ওপারে, মানে খুব ভালো লাগতো আর কি। পরে আবার সাঁতার কেটে যখন আবার মানে যেতাম আবার আসতাম, কোনো নৌকায় কিন্তু আসতাম না, যেতাম ওইখানে কাকড় ফাকড় খেতাম, বসতাম, আবার আধ ঘন্টা পরে আসতাম, এসে দেখতাম কাকা উপরে, মানে আমার কাকু যে দেখতাম ওর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন নেমেছিস জলে। এখন তো বাচ্চাদের মারে না, আর আমাদের সময় ধুলাইটাই আলাদা লেভেলের ছিল, বাড়ির ধুলাই প্রচণ্ড পিটালো, প্রচণ্ড। তখনকার সময় আমাদের সময় গঙ্গায় সত্যি আমরা তখন চান করে খুব মানে খুব ভালো লাগতো, খুব মানে আগে আমরা কি বলবো, যেরকম বলছি আর কি, এটা হাসার কোনো বিষয় নয়, তো আমি বলছি যে লোকে যেরকম ওই আগে সেই খেলতো না, সেই গাধা ফিট বলে যেরকম, সেই বল নিয়ে বল গায়ে মারা, কি সেই মেয়েরা সেই পুকুরে করেছি, আমরা পুকুরে করেছি, ঠিক মেয়েরা সেই হাত ধরে গোল্লা ছুট খেলা খেলতো, এরকম আমরা গ্রুপ করতাম, আমাদের 5 জনা তোদের 5 জনা গঙ্গায়, হ্যাঁ জলি টস করতাম, দিয়ে টস করার পরে যে জিততো আমরা দাঁড়াতাম, ওইখানে দাঁড়াতো, ওই ডুব দিয়ে গিয়ে ওদের পার করতাম, মানে এরকমভাবে গুল্লা ছুট খেলেছি, গাদা ফিট খেলেছি, জলেই খেলতাম আমরা, এই জিনিসগুলো জলে করেছি। আর এখন সেই জলে আর না নামতে ইচ্ছা, এখন আর নামতে ইচ্ছা করে না, কেন গঙ্গায় এমন হয়ে গেছে। আমাদের সময় কি ছিল যে এই ঘাট যেরকমই থাক, মাটির ঘাট হোক কি পাথরের হোক, আমরা তো ছোটোবেলায় আমরা অনেকেই গামছা মশাই দিয়ে মাছ ধরেছি, ঠিক ঠিক আমরা ধরেছে। এখন আমরা ভয় পাই, কেন গঙ্গা এমনভাবে মানে যারা কাজ করেছে, এমনভাবে কাজ করেছে, হয়তো এই বাঁশের খাঁচাগুলো ফেলেছে, কেন যে গঙ্গা যেন ধার না ভাঙে, ঠিক সেই খাঁচাগুলো তো জায়গায় জায়গায় রয়ে গেছে না, আর কখন বিপদ হবে, হয়তো কেউ ঝাঁপ মারলো জানি না, পেটে ঢুকে যেতে পারে। আজকে আমাদের ইচ্ছা হয় যে আমরা একটু সাঁতার কাটি, একটু দূরে যাই, কোথায় কি আছে বাস আছে, আমাদের ভয় লাগে। আর এখন আগে তো এরকম ছিল না, এখন গঙ্গার এই আমাদের শ্মশানঘাটের চাপ বেড়ে, আগে অত চাপ ছিল না, এখন এই চাপ বেড়ে ঘাটে, যে কোনো ঘাটে যদি অল্প জল থাকে না, সে কারণে নামতে ভয় লাগে। কেননা আমাদের মানুষদের সতর্ক হতে হবে। আমরা যেখানে গঙ্গায় আগে এই কাজগুলো হতো না, যেগুলো বলে আমাদের গঙ্গা ঘাট কাজগুলো, এখন যে গঙ্গাদের প্রচুর ঘাট কাজ হয়, ঠিক, অনেক মাটির হাড়ি, অনেক ব্লেড যারা ন্যাড়া হয়, সেগুলো কিন্তু গঙ্গায় ফেলে যাচ্ছে এখনকার মানুষ সব। নামতে ভয় লাগে, নামলে পা কেটে যাবে, এরকম কত পা কেটেছে আমার, হাত দো আলাদা হয়ে গেছে। আমরা ছোটোবেলায় যখন এই 1 টাকা 50 পয়সা 20 পয়সা যখন আমরা খুঁজতাম গঙ্গায়, কত হাত কেটে গেছে আমার এরকম। তখনকার সময় কম ছিল, কিন্তু এখন প্রচুর ব্লেড পাওয়া যায়, কারণ এখন নামলে প্রচণ্ড রিস্ক। আরও সচেতন হওয়া দরকার মানুষ। হ্যাঁ, মানুষকে আমরা এটা কেন করছি, গঙ্গায় স্নান করতে যাচ্ছি, ব্লেডগুলো হাঁড়িগুলো মাটির হাঁড়িগুলো সেগুলো ভেঙে গঙ্গায় ফেলে দিচ্ছি। মাটির জিনিস তো ছুঁচলোয় থাকতেই পারে, পায়েও ঢুকে যেতে পারে, এই কারণে আমরা গঙ্গায় স্নান করা বন্ধ করে দিয়েছি। এটা মানুষকে যেমন সচেতন হতে হবে, ঠিক এরকম গঙ্গার ধারে তো জায়গায় জায়গায় ডাস্টবিন করে দিয়েছি, তুই ব্লেডগুলো সেখানে ফেল। গঙ্গার ধারে সামনেই জল, পাশে বসে ন্যাড়া হচ্ছে, কাজ করছি আমি, ব্লেডটা কী করলো, ফেলে দিল, নাপিত এসে ইয়েটা ধুয়ে নিল, ডাস্টবিন বা একটা কোনো ফেলে অন্য কোনো জায়গায়, কিংবা এক জায়গায় ফেলে, সেটাও দেখার কেউ। মানুষের সচেতন হওয়া তো দরকারই, সঙ্গে প্রশাসনের আরও একটু স্ট্রিক্ট হওয়া দরকার। সেটা তো বটেই, কারণ যেভাবে গঙ্গায় মানুষ এইভাবে দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে মনে হয় প্রশাসন যদি আরেকটু সচেতন হয়। তাও আমি বলবো যে সব ঘাট তো আর সব ঘাট কিন্তু যেরকম আমাদের কাটোয়া থেকে আপ টু মানে দেবরাজ ঘাট অবধি, আমাদের শ্মশান ঘাট থেকে সব ঘাট নির্দিষ্ট একটা দুটো ঘাট ক্লিয়ারলি খুব ভালো ঠিক করা উচিত পাবলিকের জন্য, একদম, যেখানে গিয়ে মানুষ সব ঘাট, হ্যাঁ সব ঘাট তো করার সংখ্যাটা কমবে। এবার যে অনেকে আছে না, এখানে চান করবো না, ফাঁকা জায়গায় গিয়ে চান করবো, ফাঁকা জায়গায় গিয়ে
মাথায় সাবান শ্যাম্পু করবো। বাট আমাদের ঘাটে যদি আমরা দেখি, যে তুমি যেটা বললে, আমার মনে হয় এরকম অনেক ঘাটই আছে যে সিঁড়ি শেষ হওয়ার পর হট করে খাস। হ্যাঁ হ্যাঁ। এবার যারা সাঁতার জানে না, যারা নতুন মানুষ, যারা আসেন, অনেক মানুষ তো আমাদের গঙ্গার ঘাটে স্নান করতে আসেন, তাদেরকে তো বিপদ হওয়ার চান্স অনেক গুণ বেশি। হ্যাঁ অবশ্যই, তারা তো জানে না যে কোথায়, তারা হবে হয়তো সিঁড়ির পরে সিঁড়ি আছে, তারপর হয়তো মাটি পাবো কিংবা কোনো কিছু। আর এই রিসেন্ট আমাদের ওই বালির বস্তাগুলো যখন ফেলেছে না, মানে বালির বস্তাগুলো যেগুলো দিয়ে বাঁধন দিয়ে ফেলেছে, এবার বালির বস্তাগুলো অ্যাকচুয়ালি তো শ্যাওলা জমে গেছে। আর বালির বস্তাগুলো যখন এরকমভাবে থাকে না, তখন ওই যে কোনো ঢেউ, বড় লঞ্চ গেলে, নৌকা গেলে, ওই বালির যখন বস্তায় ধাক্কা মারে, তলার মাটিগুলো সরে যায়। এবার তাও এই ঘটনাটা ঘটে পরে আমাদের যেরকম বর্ধমানেশ্বর আসে, মহালয় আছে তর্পণ করতে, তারপরে বুড়রাজতলা আছে, ওখানে আসে বিশ্বকর্মা পুজো, এই পুজো নানান আমাদের 12-13 পুজো কিন্তু চান করতে আসে লোক। ঠিক। এবার তাদেরকে, তারা জানেও না যে কোন ঘাটটা কী রকম। তবুও আমাদের পুলিশ প্রশাসন থেকে সব সাইনবোর্ড করে দিয়েছে ঘাটে, ব্র্যাকেট দিয়ে সব ঘিরে দিয়েছে যে আপনারা নামবেন না। এবং কি আমাদের অনেক আছে না, আমাদের দোকান আছে, কেউ জিজ্ঞাসা করে না যে দাদা কোন ঘাটটা ভালো, তারা ইচ্ছা করে নেমে পড়ে, বিপদগুলো সেভাবে হয় না। একটু প্রশাসনের ক্ষেত্রে আরেকটু আমার মনে হয় মুভ করলে ভালো হয়, যদি আমাদের ঘাটগুলো যদি আরেকটু সংস্কারের ব্যবস্থা করে, সেক্ষেত্রে আমার মনে হয় আরেকটু সেফলি থাকা যাবে। সেটা তো করলে আরও খুব ভালো হয়, আমি বলবো খুবই ভালো হয় সেটা আরও করলে। এবার ঘাট আমাদের ওখানে একটা নির্দিষ্ট ঘাট ছিল, যেটা শ্মশান ঘাট, আমাদের কাশিগঞ্জ ঘাট কিংবা শ্মশান ঘাট, যে ঘাটটা ছিল, ওই ঘাটে এমন এখন ডেকোরেট হয়ে গেছে। তো এই মাঝখানে আমাদের এই আবার একটা যে দুর্ঘটনা ঘটলো, যেটা এই রিসেন্টলি, তো বর্ধমান থেকে অস্থি দিতে এসেছিলো। আচ্ছা। সন্ধ্যা তখন 6টা হয়ে গেছে। তো যখন এই বালির বস্তাগুলো, যে বললাম বালির বস্তাগুলো দিয়েছে, তো বালির বস্তাগুলো শ্যাওলা পড়ে গেছে, জলের তলা তো শ্যাওলা পড়বেই। তো যখনই ওই বালির বস্তার উপরে সে পা দিয়ে যখন অস্থিটা দিতে গেছে, তার পাটা স্লিপ কাটে। পরে আমি ওদের মুখ থেকে শুনলাম যারা পড়ে গেছিলো জলে, সে জলে পড়ে যায়, সাঁতার যায় না। তার যে বন্ধু এসেছিলো সঙ্গে, তার 4 চাকা নিয়ে এসেছিলো, বর্ধমান থেকে এসছে, বাইক নিয়ে আসেনি, 4 চাকা নিয়ে এসেছিলো। দিয়ে বন্ধু ওকে বাঁচাতে গিয়েও আবার একটু নামে, ও নেমে গিয়েও খাল, তো গর্ত, ও ডুবে যাচ্ছে, দুজনই। ওদের ড্রাইভার সেটা দেখে আবার ড্রাইভার ঝাঁপ মেরে দেয়। তাহলে 3খানা বডি সেদিন কি জানতো না, লোক ওপর দিয়ে ছুটছে, নামার কিন্তু কেউ নেই। সাঁতার হয়তো কেউ জানে না, আমি জানি না। তো আমি সামনে দিয়ে যাইনি, আমার দোকানের পেছন দিয়ে আমি যাই সব সময়, মানে যাতে ভেসে যাওয়ার আগে তুমি দেখতে পারি। কারণ আমি যদি সামনে ঘাটে সোজা চলে যাই, ও তো বেরিয়ে যাবে। তখন আমি আমার দোকানের পেছন দিয়ে একটা কালী মন্দিরের সামনে গিয়ে দাঁড়াই। তখন আমি দেখি, আমি প্রথমে একজনকে দেখছি যে ডুবে যাচ্ছে, পুরোটার দিকে তাকিয়ে দেখি না 3 জনা। তখন আমি থতমম হয়ে গেছি। হ্যাঁ, আমি যা হবে হোক, জামাটা খুলে সঙ্গে সঙ্গে ঝাঁপ মেরে দিলাম। ঝাঁপ মেরে দিকে সাঁতরিয়ে একটা হাতের কবজি ধরলাম, কবজি ধরে পায়ের চারিদিকে একটাকে টেনে নিয়ে ডাঙা ছুড়ে দিলাম। দেখি আর একটা, আমি সাঁতরে গিয়ে যেতে যেতে ও তলায় চলে গেল। আচ্ছা। আমি সেইখানে ডুব মেরে দিয়েছি, ডুব মেরে দিয়ে ওর হাত ধরে ফেলেছি, ওকে আবার নিয়ে চলে এলাম। আর একটাকে আমাদের পাড়ার একটা ভাই ছিল, ওর নামটা আমি ভুলে গেছি, কিন্তু হ্যাঁ ও ঝাঁপ মেরেছিল। তারপরে আমাদের পাড়ার কিছু ছেলেরা সহযোগিতা করেছে। আচ্ছা। 2-3 জনা নেমেছিল, 3 জন সেদিন বাঁচে। হ্যাঁ, 3 জন সেদিন বাঁচে। আমি যদি একা থাকতাম, যদি আমার পাড়ার ছেলেগুলো কি ও যদি না থাকতো না, হয়তো 2টোকে বাঁচাতে পারতাম, একটা বাঁচতো না। কেন 3 থেকে তো তোলার আমাকে টাইম দিতে হবে না। আমি যে 2টোকে তুললাম, 2টোর ডিস্টেন্সটা খুব একটা বেশি ছিল না, দূরত্ব ছিল কিন্তু ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না দুজনার। একটাকে তুলে নিয়েই আমি, গভীর জল কিন্তু সেখানে, অঠাই জল, আমার অঠাই জল, একটাকে নিয়ে এসে আর একটাকে যে নিয়ে এলাম, সে ডুবে গেছিলো, কিন্তু ওই 2টোকে নিয়ে এসে আমি তো ওইটাকে আর পেতাম না। আচ্ছা, তুমি একটা কথা বলো, যারা সাঁতার জানে তারা যদি সাহস করে ঝাঁপ মারে গঙ্গায়, সেক্ষেত্রে কিভাবে বাঁচানো উচিত, মানে কিভাবে যাওয়া উচিত? এবার বলি, এবার দেখো সেটা নিজের উপরে না, নিজের উপরে কেমন, আমরা ছোটবেলা শুনেছি যে কেউ যদি ডুবতে যায়, যখন ডুবার অবস্থা থাকে, সে বাঁচার জন্য সব যা পায় আঁকড়ে ধরে, তাই তো? হ্যাঁ। তোমার যখন হাতটা পাবে, তোমাকে ধরে নিচে টানবে। এবার বলি, এবার এখানে একটা কথা আছে, এবারে কে জানে জানি না, আমার কথাটা হয়তো শুনছে অনেকে, তো আমি বলছি, যখন ছেলে হোক মেয়ে হোক, যখন কাছে ডোবে, যখন আমি দেখতে পাবো, তখন হয়তো যখন অল্প জল, কোমর জল হবে, তখন তুমি চুল ধরো কি হাত ধরো, যা চাপ নেই।
যখন আমি দূরে যাব না, আমাকে অ্যাকচুয়ালি বাঁচার চেষ্টা করে তো। এবার আমার সঙ্গে ওটা হয়নি কখনো যে আমাকে আঁকড়ে ধরুক, আমাকে জাপড়ে ধরুক, আমার সঙ্গে কিন্তু হয়নি। লোকে এটা বলে আমি শুনেছি, কিন্তু কার সাথে হয়েছে কিনা আমি আজ পর্যন্ত দেখিনি, কি জানি না। আচ্ছা। লোকে বলে যে গেলে ধরতেই পারে, কিন্তু তারা তো এবার যারা অরিজিনাল সাঁতার জানে, সাঁতার কিন্তু অনেকেই জানে, সে হয়তো জলে কম জানে, কোনো রকমের সাঁতার জানে। আমরা যেরকম কি জলে থেকেই মানুষ হয়েছি আমরা, এবার সবাই তো খুব ভালো মতো সাঁতার জানে না, না ঠিক। কেউ অল্প জানে, যে আমি অল্প একটু গিয়ে চলে আসবো, তাকে তুমি অর্ধেক গঙ্গা যেতে বলো, সে হাঁপিয়ে গিয়ে তলায় ডুবে যেতে পারে, ডুবে যাবে, ঠিক ডুবে যেতে পারে। এবার আমরা ছোটোবেলা থেকেই গঙ্গায় মানুষ, তো আমাদের সাঁতারটা অন্যরকম। কিন্তু শুনেছি যে আরেকজনকে বাঁচাতে গেলে যে আঁকড়ে ধরে এরকম, কিন্তু আমি টোটাল 5টা প্রায় 6টা, হ্যাঁ মরাপাটি নিয়ে 6টাকে যে আমি তুললাম, তো আমি কখনো আমার ক্ষেত্রে এটা হয়নি। বাট কীভাবে হওয়া উচিত, মানে হাতের যা পাবে হাত দিয়ে সেখান থেকে ধরে তুলে আনা উচিত নাকি? অ্যাকচুয়ালি আমার তো মনে হয় হাতটাই উপরে থাকে ওর, হ্যাঁ হাত উপরে থাকে, ধরো, হ্যাঁ হাত উপরে থাকে। অ্যাকচুয়ালি আমি সেটা জানি, হাতের কবজি ধরলে ওর কিছু করার ক্ষমতা নেই। আচ্ছা। আর এইটুকু আমি জানি যে হাতের কবজি ধরে ফেললে কিছু করার ক্ষমতা নেই, কিছু করার ক্ষমতা নেই। ক্ষমতা থাক কি না থাক, কেননা আমি পুরোপুরি ভাসমান, আমি পুরো সাঁতার জানি। আমাকেও চেপে ধরলেও আমাকে জলের তলায়ও নিতে পারবে না, কেন আমার শরীর তো বডি ভাসমান, তো আমি তো সাঁতার জানি। ও থাকবে তলায়, কিন্তু আমাকে তলায় রাখতে পারবে না। আমার একবার হলেও মাথা উঠবে, কিন্তু ও আমাকে চেপে ধরলে তো ও জলটা খাবে। ঠিক। আমাকে চেপে ধরলেও জলটা খাবে। কথা সাহসটা দরকার, হ্যাঁ, যে আমি সাহস করে একবার নামা দরকার। মানে যদি কেউ এরকম দুর্ঘটনা ঘটে, সাহসটা, যে সাহসটা সবার থাকে না, সেটা আমি যাই, ভগবান যাই না কেন, আমার কোনো কিছু মনে হয় না। আমার মনে হয় লোক পড়ে গেছে, আমি নিজেও যাই না, আমি দেখতে পাই না চোখের সামনে একজন ডুবে যাচ্ছে, আমি সাঁতার জানি, কেন ডুবলো, মানে ওটা আমি দেখতে পাই না। কিন্তু এটাও আমি জানি যে হ্যাঁ, আমার কাছে বড় একটা দড়ি থাকলেও আমার সুবিধা হয়। এবার আমার যখনই দড়ি নিয়ে কি কোমরে বাঁধো, তারা তো আর টাইম লাগে, সময় লাগে, কিংবা পেছনে আরও লোক থাকতে হবে, যে আমি নামছি তোরা দড়িটা টেনে ধরিস, এই ডিসিশনগুলো নিতে হবে। এই ডিসিশনগুলো নিতেই তো সে জলের তলায় চলে যাবে না। আর চলে গেলে আর খুঁজে পাওয়া না, জলের তলায় চলে গেলে সে যদি বডি পুরো ছেড়ে দেয় আর খুঁজে পাওয়া যাবে না, তো গঙ্গা ভাসিয়ে চলে যাবে। হ্যাঁ, অবশ্যই চলে যাবে। বাড়ি থেকে তোমার কখনো মানে? হ্যাঁ, বাড়ি থেকে অনেকে বলেছে যে তুই এরকম করিস, তোরও তো নিজের আছে, তুই নিজের ইয়ে করিস না, তোকে তো চেপে ধরতে হয়। আমি বলছি এরকম আমার সাথে কোনোদিন হয়নি। লোকে বলে, আমি শুনেছি যে আর একজনকে বাঁচাতে গেলে নাকি চেপে ধরে, কিন্তু আমি তো এতগুলোকে বাঁচালাম, কোনদিন তো আমার এরকম আমার সাথে হয়নি। প্রশাসন কোনোভাবে তোমাকে হেল্প করেছে, যে এই তুমি দড়ি কথা বললে বা আনুষঙ্গিক কিছু জিনিস? না, সেরকম শুনেছে, হয়তো জানে, কি আমার থেকে না জানুক, কি আরও কারোর কাছ থেকে জানুক, হয়তো শুনেছে, কিন্তু সেরকম আমাকে এমনি বলে খুব ভালো কাজ করেছো, এইটুকু আমাকে সান্ত্বনা দেয় আর কি, অ্যাপ্রিশিয়েট করে। সেদিনকে সঙ্গে সঙ্গে মেজবাবু এসেছিল। আচ্ছা। আমাদের তো এসডিও স্যার এসেছিল, তো ঘটনা সবই দেখলো, আমাকে বললো, যা বললাম তাহলে এই ঘাটে আর নামতে দেওয়ার দরকার নেই, যদি ডেকোরেশন হয়, যদি চটা দিয়ে বাঁধানো যায় তবেই ঘাট খুলুন, নাহলে সিল করে দিন। তো যথারীতি থানা খুব ভালো স্টেপ নিয়েছে, একদম আমাদের এখানে 3টে ঘাট পুরো সিল করে দিয়েছে। ভোটের দিন বা রেজাল্টের দিন, রেজাল্টের 2 দিন পরে, হ্যাঁ। তো 3টে ঘাটই সিল করে দেওয়া হয়েছে, এবং কি ব্যানার করে দেওয়া হয়েছে যে আপনারা নামবেন না, ওইদিকে আমার দোকান পার করে গিয়ে একটা মাটির ঘাট আছে, ওইখানে গিয়ে আপনারা স্নান করবেন। হ্যাঁ, তাও আমি বলে দিলাম সেফ, যেহেতু তার জন্য কোথাও একটা বড় খুঁটি এরকম বেড়ে যাবেন না, বেড়ে যাবে না, কেন আমার সেফ বলে আমি যাব খাল থাকতেই পারে, গঙ্গায় কোথায় গেছে কে বলবে, ঠিক কোথায় গিয়েছে কে বলবে, কে জানে। তুমি বলে 6 জনকে এখনো তো বাঁচিয়েছো, আমাদের এখনো তুমি 3 জনের কথা বললে। হ্যাঁ, এই 2 জনা, হ্যাঁ, 2টো মরাবাটি, মা আর হচ্ছে ওই কাটোয়ার যে ছেলেটা, আর এই 2টো মরাবাটি, মানে মরাবাড়িতে যে 2 জনা ডুবে যাচ্ছিল, 2 জন, একটা হচ্ছে 3 জন, 5 জন, একটা মা এই ছেলেকে বাঁচাতে গিয়ে, আর এই দিন 2 জন একসাথে। আচ্ছা, আর একটা ঘটনা বলছি আর কি, মানুষ যেরকম, মানে মানুষকে তো নিজেকে সতর্ক হতেই হবে। একদমই তাই। আমি একটা কথা বলেছি, যে মিডিয়া এসেছিল, আমি একটা কথাই বলেছি, এবং কি সবাইকে বলেছি, যে যদি কেউ সাঁতার না জানে, কেউ নামবেন না, দরকার পড়লে একটা মগ কিংবা একটা বালতি নিয়ে আপনারা চান করুন না, নামতে হবে তার কোনো মানে নেই,
গঙ্গায় কোথায় কী আছে কেউ জানে না, কোথায় খাল আছে, কোথায় ডাঙা আছে, কোথায় ইয়ে আছে কেউ জানে না। যখন দেখছেন যে সতর্কতা লিখে দিয়েছে, তাহলে আপনারা তা সত্ত্বেও কিন্তু নামছেন ঘাটে, ঠিক। তা সত্ত্বেও কিন্তু নামছেন, তাহলে কেন নিজেরা নামছেন যখন, ঠিক আছে, তাহলে কেন মগ নিয়ে একটা বালতি নিয়ে আপনি স্নান করছেন না কেন? রিসেন্ট যেটা শুনলাম যে একটা বাচ্চা এই জাস্ট কয়েকদিন আগের ঘটনা, মারা গেছে, ওনার কি সাঁতার জানতো না, বাচ্চাটা যেটা আছে হয়তো সাঁতার ওর মানে বাচ্চা মানে বড়, ওই IT হ্যাঁ, যেটা আমি জানলাম, শুনলাম যে ওর বন্ধু ছিল, বন্ধুরা সাঁতার জেনে ওকে নাকি সাঁতার শেখাতে নিয়ে এসেছিল আচ্ছা। গঙ্গায়, যে চলো আমরা সাঁতার জানি, তুইও চান করবি। তো দিয়ে আমরা আমি আধ ঘন্টা পরে খবর পাই, তো আধ ঘন্টা পরে আমি নেমেছিলাম। নামার পর আমাকে বললো সবাই, আমি নামার পরেও দেখলাম যে এখানে বডি থাকবে না। তো বডি যথারীতি বডি পেলো মাটিয়ারি ঘাটে। তার মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমাদের এক স্কুল টিচার ছিল, সে হচ্ছে পূর্বস্থলী BIT কলেজে না কোথায় চাকরি করে। দিয়ে উনি আবার কি করেছে, বাড়িতে নাকি ড্রেন পরিষ্কার করেছে, উনি সাঁতার জানে না, উনি গঙ্গায় গেছে চান করতে, ওটা কিন্তু ঘাট নয়, ঘাট বাদ দিয়ে উনি গেছে ওইখানে, জামা কাপড় কেচেছে, গঙ্গায় নেমেছে খালে তলিয়ে গেছে। আধ ঘন্টা পরে বলছে কে, তো ওইখানকার দুটো লোক ছিল তখন, দুপুর কটা বাজে, হ্যাঁ 12:30 এরকম বাজে, বলছে একজন দাদা তো ডুবে গেল গো। আমি বলছি সাঁতার কাটছিল নাকি, না ডুবে গেল? বলছে দেখো জামা কাপড় রাখা আছে। আমি বলছি কে দেখেছে বলতো আগে? বলছে না আমি দেখেছি। আমি বলছি সত্যি ডুবেছে তো? বলছে দেখুন দাদা জামা কাপড় রাখা আছে, আমি ভাবছি উনি সাঁতার কাটছিল, দেখি হুট করে দেখি তলিয়ে গেল, আর নেই। পরে আমরা শুনলাম যে এরকম স্কুল টিচার বাড়িতে ড্রেন পরিষ্কার করতে এসছে, তখন খবর হয়ে গেছে, ওই বডিটা একদিন পরে এই গোবিন্দপুরে পেয়েছে। যারা সাঁতার শিখছে তাদের জন্য তুমি কি বলবে, বা যারা যে সমস্ত প্যারেন্টস বা মাতা পিতারা দেখছেন এই পডকাস্টটা, তাদের জন্য কি বলবে? বাচ্চাদের কি সাঁতার শেখানো উচিত, কিভাবে শেখানো? অবশ্যই প্রতিটা ঘরে ছেলে হোক মেয়ে হোক, আমি জানি যে এই জিনিসটা, সাঁতারটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কেন বলি, আজকে ধরুন আমরা পুরী হোক, যে বেনারস যে ঘাটগুলো আমাদের সুন্দর করে করা আছে, এই যে যেরকম প্রতিটা মানুষ সাঁতার জানা দরকার, কেননা এগুলো তো ঘাট করা আছে, লোক থাকে সব সময়, কেউ সাঁতার না জানলেও কোনো অসুবিধা নেই। সমস্যা হচ্ছে একটাই, আমাদের মতো অনেক ছেলে আছে যারা বাইরে চাকরি করছে, তারা তো অনেকে ম্যাক্সিমাম সাঁতার জানে না। তারা কি করে, চল যা দীঘা গিয়ে ঘুরে আসি, কি মন্দারমণি গিয়ে ঘুরে আসা, একটু স্নান করে আসি। ওই তাদের পরিপ্রেক্ষিতে দীঘা সমুদ্র ভাবে হয়তো জল কম, কিংবা ওইখানেও বিপদে অনেকজন মারা যায়। রিসেন্ট আমাদের একটা মারা গেল রাহুল, যিনি সমুদ্রে তলিয়ে গেলেন। তারপরে আর একটা আমার মানে কাটোয়া থানায় তখন টাউনবাবু ছিল, স্বপন বোস, ওনার ছেলেটা দীঘায় চান করতে গিয়ে মারা গেছিলো, তার দাহ কাটোয়াতেই করা হয়েছে। এই তাই আমি বলছি আর কি, ম্যাক্সিমাম যে কোনো মানুষকেই, ছোটো বড়দের আর কি বলবো, তারা তো শেখেই না, আর হবে না, ছোটো বাচ্চাদের এখন থেকে, বাচ্চা মেয়ে যা, প্রত্যেকটা ব্যক্তিকে সাঁতার শেখানো উচিত। মানে বেসিক্যালি এখন তো সাঁতার শেখানো নানা জায়গায় সেন্টার আছে। আগের মতো তো পুকুর কিছু নেই, সবই তো বন্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট যেখানে সাঁতার শেখায় সেখানে অবশ্যই সাঁতার শেখা অবশ্যই দরকার, সেটা আমি বলবো। আর সাঁতারটা মানুষের ম্যাক্সিমাম কি মানে 100 লোক, মানে ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে এখন দেখছে চারিদিকে এই অবস্থা, জলে ডুবে যাচ্ছে, আর কেউ সাঁতার জানি না। এখন মানুষের প্রবণতা এত বেশি, একটু ঘুরতে গেলে জলে নামা বা একটুখানি মানে জলের মতো জায়গায় হলে একটু নেমে নিজের আনন্দ উপভোগ করা। মানুষ সাঁতার জানলে অনেক জায়গা থেকে সেফটি হয়ে যায়। অনেক সময় কি হয়, অনেক জন ঘুরতে যায়, সে জোয়ার আসে, অনেক সময় নৌকা পাল্টিও হয়ে যেতে পারে, মানুষকে তো সতর্ক থাকতেই হবে। এবং কি এই দীঘার লোক, এত লোক ঘুরতে যাচ্ছে, ইদানিং আমি শুনছি মন্দারমণি দীঘায় গিয়ে চান করতে গিয়ে প্রায় লোক ডুবে যাচ্ছে। সেই কারণে আমি বলবো যে প্রতিটা আমাদের ঘরে ঘরে, ছোট বাচ্চা হোক, ছেলে হোক, মেয়ে হোক, যেন সবাইকে সাঁতারটা শেখায়। যারা সাঁতার জানে না এখন বর্তমানে, বাট তারা যখন গঙ্গায় নামছে, তাদের কি সাবধান অবলম্বন করে? যারা সাঁতার, আমার মতে যারা সাঁতার জানে না, তাদের গঙ্গায় নামাই উচিত না, দরকার নেই। আমি বলবো, যদি মনে হয় লোক থাকবে, আপনার ফ্যামিলি কি বন্ধু থাকবে, দ্বারা আমি একটা জায়গা নিয়ে আসি, যে কোনো মগ। কিন্তু ব্যাপার হচ্ছে বর্তমানের সময় এমন একটা ব্যাপার, বিপদগুলো তো ওইরকমভাবেই হয় আমাদের, না? চলো আমরা 4টে বন্ধু মিলে চান করছি, কেউ সাঁতার জানে না, বিপদগুলো তো ওইভাবেই আসে। তারা তো কোথাও জানে না, গঙ্গা হোক, দীঘা হোক, যে কোথায় কি আছে, জলের কথা তো কেউ বলতে পারে না। ঠিক। নাহলে আজকে দেখুন, এই
আমাদের শুধু কাটোয়া বলে নয়, সব ঘাটই চান করতে গিয়ে ডুবে যাচ্ছে। ডুবে যাচ্ছে। আর সমস্যা হচ্ছে গঙ্গা এত বড় একটা পার যেখানে সব বাঁধানো সম্ভব না, বাট না, কিছু না। স্পেসিফিকেশন জায়গায় হ্যাঁ। আরো বেশি ডেভেলপ করা দরকার। অবশ্যই, সেটা আমরা তো প্রশাসনকে যে- রিকোয়েস্ট করব, যারা দেখছে, যদি প্রশাসনিক কেউ দেখে থাকে তাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা ঘাটটা যাতে কিছু জায়গা করে দাও, হ্যাঁ, নির্দিষ্ট যেটু নাম করা যে ঘাটগুলো, যেরকম আমাদের গঙ্গার ধারে, মানে আমাদের কাটোয়া শাসন ঘাট, ঘাট, হ্যাঁ, আমাদের দেবরাজ ঘাট। তো এরকম যে অঞ্চলে যেখানেই এরকম ঘাট আছে বা নদী আছে কিন্তু সেখানে সব ঘাট খুলে দিলে কে দেখবে? সব দরকার নেই, কিছু কিছু স্পেসিফিক ঘাট করে দাও, বাকি হ্যাঁ, জায়গায় হ্যাঁ। সতর্কতা দিয়ে দাও। হ্যাঁ, সব তো সরকার হাতে নেই, মানুষ সচেতন না হলে সরকার না, কি করবে? না, কিছু করতে পারবে না। কিন্তু যতটা করা যায়, যতটা করা যেমন যায়। তুমি বললে কি যে আগেকার যখন ঘাট বাঁধানো হতো তখন প্রথমে তোমার কি বলে ওটাকে, রোলিং কর, মানে হ্যাঁ, প্রথমে মানে নেট পেতে দিত, প্রথমে নেট পেতে দিত, তারপরে বললা, তারপরে আবার আবার নেট পাত, নেট তাতে এরকম, হ্যাঁ মজবুত হতো। কিন্তু মজবুত এখন হতো। সেইটা নেই, না, এখন শুধু ওই, বালির, হ্যাঁ, ওই বালির নেটের মানে ফুটবলের জাল যেরকম হয় ওরকম নেট করে 4-5টে বললা দিয়ে জায়গায় জায়গায় ফেলে দিলাম। প্রশাসনকে সেইভাবে আরেকটু নজর রাখতে হয় পুরো ব্যাপারটা। এটা এই যে বাঁশের খাঁচাগুলো যে করেছে, এটার ক্ষেত্রে হচ্ছে একটা কি, পারগুলো না পারগুলো ভাঙছে না, হুম, পারগুলো ভাঙছে না সেটা আমি মানলাম, কিন্তু ঘাটগুলো কি সুরক্ষিত না। সুরক্ষিত নয়? কিছু ঘাট স্পেসিফিক করে দিক যেখানে মানুষ নেমে স্নান করতে পারে, এবং সেখানে গঙ্গার যদি খাট থাকে সেই জায়গাটা মেরামত করা বা ঠিক হ্যাঁ। করা, যতটা ঠিকঠাক হ্যাঁ। করা যায় ততটা করা অবশ্যই উচিত। সেটা সেটা 10 মিটার হোক, এই 10 ফুট হোক, হ্যাঁ। কি 15 ফুট হোক, যতটা যতটা করা যায়। যতটা করা যায়। তুমি একদম শেষে কি বলবে সবাইকে, যদি তোমার দিক দিয়ে বার্তা দেওয়া যায়, তুমি কি বার্তা দেবে? আমি একটা কথাই বলবো যে মানুষকে যারা গঙ্গায় স্নান করতে আসে অবশ্যই সতর্ক হতে হবে, কারণ আমাদের মতো ছেলে আরও যদি থাকে সব জায়গায় তাও খুব ভালো হয়, যদি থাকে তারা দ্রুত এগিয়ে যাবে। এবার আমরাও সবসময় থাকি না, আমরা কখনো বাড়িতে খেতে যাই, ঠিক। কি বাজারে যাই, এটা কিনতে ওটা কিনতে, মানুষের কখন বিপদ আসে বলে আসে না। হয়তো আমরা থাকলাম না, কেউ নেই, গঙ্গাধারে কেউ নেই, তখন মানুষ চান করতে নামলো, বিপদ হতেই পারে, তখন কি হবে? সেই কারণে আমি বলবো যে প্রতিটা মানুষকেই সতর্ক হতে, যে তারা যেন নিজের সেফটি নিয়ে যেন গঙ্গায় নামে। আর যদি সম্ভব হয় যারা পিতামাতা দেখছেন বা প্যারেন্টসরা দেখছেন, তারা বাচ্চাদের অবশ্যই সাঁতার শেখান। অবশ্যই In আমি future, বলবো যে যারা দেখছেন অবশ্যই আমি একটা কথা রিকোয়েস্ট করব, যে ছেলে হোক মেয়ে হোক ছোটো যাদের, অবশ্যই সাঁতারটা শিখে শেখান। আর প্রশাসনিক মহলে যদি কেউ দেখে থাকেন তাদের রিকোয়েস্ট যে কিভাবে আরো ব্যাপারটাকে ভালো করা যায়, যেটা আমার সম্ভব হুম। সেটা আমি এই একটা ঘাটই চলবে হুম। সেটাকে ডেকোরেশন করা, ঠিক। কি বাদ বাকি ঘাটগুলো কেউ নামবেন না, সতর্ক ব্যানারটা নিয়ে দেওয়া, দাও। সব কিছু বিপদ হওয়ার আগে আমাদের সেভ হ্যাঁ। হতে হবে বেসিক্যালি। মানে অবশ্যই। এখন দেখতে পাচ্ছি আমাদের গঙ্গা পার হওয়ার সময় নৌকোয় চারিদিকে ব্যারিকেড দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে। এইটা আগে থাকলে তো একটা জীবন বেঁচে যেত। হ্যাঁ, হ্যাঁ, আগে থাকলে যে সমস্ত জায়গায় পারাপারের সময় যে সমস্ত নৌকোয় ব্যারিকেডটা নেই, তাদের অবশ্যই উচিত সেখানকার প্রশাসন, সেখানকার মানুষ যারাই দেখছেন তারা ব্যারিকেডটা দিন, যেখান থেকে পারাপার হচ্ছে। সেটাও আমি বলবো। এবার যেটাই আপনাকে বললাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত ঘাট আছে, আমি বড় আমাদের ওই যে ট্রলারগুলো বলে লঞ্চ, সেগুলো কথা আমি বলছি না, আমাদের যে সমস্ত বড় ঘাটগুলো নৌকাগুলো আছে, যেগুলো বড় যে কাঠের যে বড় নৌকাগুলো, আমি বলবো যে সমস্ত মাঝি ঠিক থাকে, খুব ইম্পর্টেন্ট। 1-2জন থাকে, যেন তারা সাঁতার জানে, একদম তাদের যেন ওইভাবে নৌকায় রিক্রুটমেন্ট করা হয় না। আমি বলবো তারা প্রত্যেক তারা যেন যে কোনো একটা বিপদ হলে তারা যেন ঝাঁপিয়ে পড়তে পারে। সবার আগে তো মানুষের জীবনটা, সেটা একদম। চলে গেলে তো আর সে জলে পড়ে যাবে, আমি দাঁড়িয়ে দেখবো, আমি একটা মাঝি হয়ে আমি নৌকা চালাচ্ছি অথচ সাঁতার জানছি না, সেটা তো মেনে নিলে চলবে না, কারণ নৌকায় অনেক লোক থাকে। আমি সেটাই আর কি মানে বলবো, যে অনুরোধ সবাইকে, হ্যাঁ, অনুরোধ যে প্রশাসন যারা হোক, নৌকা চালাচ্ছে হ্যাঁ। তারা যেন অবশ্যই তাদের দেখে নেওয়া হয়, যে যেন তারা সাঁতার জানে, এবং কি সেইভাবে নৌকা সেফটি করে আমাদের নৌকা চালিয়ে আমাদের লোকজনদের সেইভাবে পারাপার করছে। আর প্রত্যেক নৌকা যেখানে পারাপার হয় সেখানে যদি লাইফ জ্যাকেটগুলো থাকে, সেটাও দেখুন, একটা লাইফ কাজে- জ্যাকেট থাকলে, যদি সে মানে সঙ্গে একটা নৌকা তো রানিং চলছে, হুম, আমি তো বেরিয়ে যাচ্ছি, হুম, সে যদি পেছন দিকে পড়ে যায়, লাইফ জ্যাকেটটা আমি ছুঁড়ে দেবো, আমি তো সে ধরতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? Guarantee নেই। এবার একটা কথা বলি আমি, যখন একটা কিছু ছুঁড়ে দেবেন না, টিউব হোক কি কোনো একটা জ্যাকেট হোক, ভাসমান জিনিস হোক, আমার মনে হয় না যে ডুবে যায় সে মনে হয় না যে ওটা ধরতে পারবে। কেন বলছি? কেননা যখন যে ডুবে সে কিন্তু বাঁচার জন্য হাত কিন্তু চেষ্টা করে,
যখনই তার একটা কাছে আসবে না, তার কিন্তু সে তো সাঁতার জানে না, তার কি মাথায় থাকবে যে আমি ওটা আঁকড়ে ধরি? সে কিন্তু হাত এরকমই করবে, যখন হাতে বাড়ি খাবে এটা কিন্তু সরে যাবে দূরে আর। ঠিক। টিউব হোক যাই হোক, সেই কারণে আমি বলছি যে যথারীতি মানে নৌকা যারা চালায় তাদের যেন খুব অ্যাটলিস্ট তারা জানে, দক্ষ হয় হ্যাঁ যে সাঁতার। যেন হ্যাঁ, আমি দরকার পড়লে আমি লাইফ জ্যাকেট আমি নিয়ে লাভ মেরে কিংবা আমি নিয়ে ঝাঁপ মেরে টিউব গিয়ে তাকে এগিয়ে দেবো, ঠিক। কিংবা আমি টিউবটা নিয়ে লাভ মেরে দেবো। আমি তো সাঁতার জানি, তার কাছে আমি পৌঁছাই আগে, তারপরে সে টিউবটা ফেলে দিই সেটা আমি দেখব। তাকে ধরো তো আমি টিউবটা ধরতে পারি। মাঝগঙ্গা যদি হয়, মাঝগঙ্গায় টিউবটা রইলো, যে ছেলেটা জলে পড়ে গেছে তাকে না আমি সাঁতার জানি হাতটা তার ধরে নিলাম, তাকে ওই মাঝগঙ্গা থেকে তো আনতে হবে আমাকে। তখন কিন্তু আমি মাঝগঙ্গা থেকে ওই টিউবটা আমার লক্ষ্য থাকবে, ওই টিউবটা যাচ্ছে ওইটা আমি ধরবো, তখন তাকে নিয়ে গিয়ে কিন্তু টিউবটা ধরে আমি বা অ্যাটলিস্ট সেফলি আমার সেফ হবে। থ্যাংক ইউ রাজুদা, এত সুন্দর একটা পডকাস্টের জন্য। আর আমার মনে হয় একটা রিয়েল স্টোরি তো, যে কটাই তুমি যে কজনকেই বাঁচিয়েছো তুমি, তো মানুষ খানিকটা হলেও অনুপ্রেরণা পাবে যে আমার সামনে যদি কেউ পড়ে যায় তাদের জন্য আমি বাঁচাতে পারি, আর মানুষ সাবধান হবে আরও আশা করি। এবং আর আমিও একটা কথা বলবো যে যারা খুব ভালোভাবে সাঁতার জানে তারা যেন এগিয়ে যায়, আর যারা সাহসটা নিয়ে এগিয়ে হ্যাঁ মোটামুটি যারা সাঁতার জানে আমি বলবো যে তার জীবনটাও আমি Risk বলছি না না নেওয়ার। আমি বলছি না, তখন হয়তো এমন হতে পারে একজন চলে গেল, সে হয়তো সাহস করে নামলো, কোনো সাঁতার জানে সেও চলে সে গেল। চলে গেল। নিজের উপর কনফিডেন্স না থাকলে না নাম নেওয়াটাই ভালো। না না নামাটাই সেটা আমি ভালো। বলবো। একদম একদম। থ্যাংক ইউ রাজুদা, নমস্কার। ভালো থেকো আর এরকম কাজ করতে থাকো। আচ্ছা, অবশ্যই আমি এগিয়ে যাব, একদম একদম। আমি আছি। আর সরকার, তোমাদের মতো মানুষদের সরকার যদি একটুখানি আরও বেশি ট্রেন্ড করে বা একটু হেল্প করে, আমার মনে হয় আরও অনেক মানুষের জীবন বাঁচবে। সে তো অবশ্যই। বেশ, নমস্কার। নমস্কার।